স্বাগত পক্ষে আমি ঈশা জাহানুরমি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং কখনো কখনো পুরো বিশ্বেই ঠিক কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। নির্বাচন সামনে রেখে সব দলই প্রকাশ করেছে ইশতেহার। কোন দলের ইশতেহারেই নারীর প্রসঙ্গ খুব একটা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এমন বলা যাবে না। আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতা রক্ষা করার কথা বলেছে, বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টও নারী ইস্যুকে অনেকখানি শুধুই নারীর ইস্যু হিসেবেই দেখছে। দু একটি পরিবর্তন ছাড়া নারীর অবস্থা উন্নয়নে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। ইশতেহারের দেশের মোট ভোটারের অর্ধেক নারী। সেই ভোটারদের জন্য রাজনৈতিক দলগুলো কি কি প্রতিশ্রুতি দিল, যা দিল তা কি যথেষ্ট? আজ কথা বলবো এসব নিয়েই। আমাদের আজকের বিষয় নির্বাচনী ইশতেহারে নারীর অবস্থান। সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং লেখক সাংবাদিক শাহনাজ মুন্নি। চাইলে আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা মতামত রাখতে পারেন। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা গতকাল শুক্রবারও অন্য পক্ষেই একই বিষয় নিয়ে আলোচনা করেছি, আজও কথা বলতে চাই, কারণ আমরা মনে করি যে ইশতেহারটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা নিয়ে বারবার কথা হওয়া দরকার। আর ইশতেহার নিয়ে তো আসলে যতখানি কথা হয় এরপরে আর নির্বাচনের পরে কতটুকুই বার ফলো আপ হয় সেটা তো আর খুব বেশি একটা হয় না। শুরু করতে চাই শাহনাজ মুন্নি আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই সবগুলো মোটামুটি যে কটা হাতে পেয়েছে, মানে এ পর্যন্ত ইশতেহার দেওয়া হয়েছে সবগুলোই আপনি নিশ্চয়ই পড়েছেন বা যে পর্যবেক্ষণ করা, স্টাডি করা সেটি নিশ্চয়ই করেছেন। আপনার কাছে কি মনে হয়েছে আওয়ামী লীগের ইশতেহারে তারা আসলে খুবই একেবারে আমি বলবো যে স্টেরিওটাইপ কিছু বিষয় আশয় দিয়ে শেষ করেছে, বিএনপিও একইভাবে শেষ করেছে, ঐক্যফ্রন্টে কিছু কিছু শব্দ মনে হয়েছে যে আলাদা, তারপরেও সেই বিষয়গুলো যে খুব একটা নারীর জন্য গুরুত্বপূর্ণ করে করা হয়েছে সেটি অন্তত আমার মনে হয় না। আমি হয়তো ভুলও হতে পারি। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে উর্মি। নির্বাচনী ইশতেহারে আসলে আমরা কি পাই? প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের আগে কিছু অঙ্গীকার করে, কিছু প্রাথমিক পরিকল্পনা করে যে তারা কেমন করে, তারা যদি ক্ষমতায় আসে তারা কোন কোন ইস্যুতে কিভাবে কাজ করবে সেটি। এবং আপনি যথার্থই বলেছেন যে তারপরে সেটার আর ফলো আপ ওইভাবে হয় না, যে প্রতিশ্রুতি এবং যে অঙ্গীকারগুলো করা হয়েছিল আদৌ সেগুলো বাস্তবায়ন করা হয়েছে কিনা। নারী প্রসঙ্গটি আপনি যদি ইশতেহারগুলোতে দেখেন, খুব আলাদা করে একটুখানি খুবই অল্প কিছু লাইন দেয়া হয় নারীদের জন্য। আওয়ামী লীগ তো একটা সাবটাইটেল দিয়েছে, কিন্তু বিএনপি যেটা করেছে যে নারী শিশুর মধ্যে যুক্ত করেছে। জি হ্যাঁ, ঐক্যফ্রন্টেও বোধহয় সাবটাইটেল আছে, আর নারী নিরাপত্তা এবং ক্ষমতায়ন বলে একটা সাবটাইটেল আছে। হ্যাঁ, নারীর নিরাপত্তা এবং ক্ষমতায়ন প্রসঙ্গে তাদের প্রত্যেকেই নিজেরা কিছু গদবাঁধা, মানে আপনি স্টেরিওটাইপের কথা বলেন, গদবাঁধা এবং গতানুগতিক কিছু কথা বলে গেছেন যে আমরা এইভাবে নারীর ক্ষমতায়নটা দেখতে চাই, ক্ষমতায়নের ধারাবাহিকতা দেখতে চাই। কিছু কিছু বলা হয়েছে ডে কেয়ার সেন্টার করার কথা, গণপরিবহনে নারীর যে যৌন হয়রানি হয় সেগুলো বন্ধ করার কথা, কিন্তু কোথাও বলা নাই যে আসলে কিভাবে তারা এটা করবেন। এক নাম্বার কথা। দ্বিতীয়ত হচ্ছে যে ইস্যুটি এখন, মানে এই বছরটি 2018 প্রায় শেষ হয়ে আসলো, আমি আমার একজন সাংবাদিক বন্ধুর সাথে কথা বলছিলাম যে এবছর নারীর অবস্থানটা আসলে কিরকম ছিল। তো উনি লিখছিলেন, লেখাটা লিখতে লিখতে আমাকে বলছিলেন যে এবছর যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে, যে পরিমাণ সহিংসতার ঘটনা ঘটেছে, নিপীড়নের ঘটনা ঘটেছে, সেগুলি অনেক বেশি ছিল। আমরা নির্বাচনী ইশতেহারে কিন্তু কোথাও দেখি না যে এই নিপীড়নের ঘটনাগুলো বন্ধ করার জন্য তাদের কোনো কর্মপরিকল্পনা আছে কিনা। কারণ আমরা দেখি যে নারীর প্রতি যে সহিংসতাগুলো হয় তার প্রায় মাত্র 3% বিচার হয় এবং বাকি যে 97% বিচার হয়। কিছুদিন আগেই একটা এরকম একটা হয়েছে যে 97% নারী বিচার পায় না। যেখানে বিচার পায় না সেখানে নারীর প্রতি সহিংসতা বাড়ে। তো বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলেন বা যারা ক্ষমতাসীন দল, সরকারি দল, বিরোধী দল, তাদের তো একটা জোরালো অঙ্গীকার এবং জোরালো ভূমিকা থাকতে হবে। সেই প্রসঙ্গটি যদি আমি দেখতাম নির্বাচনী ইশতেহারে, যে এখন থেকে নারীর প্রতি যে সহিংসতা করা হবে সেগুলোর
বিচার নিশ্চিত করা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সব জায়গায় যাতে নারীর প্রতি সহিংসতার বিষয়টি গভীরভাবে দেখা হয় বা এটা তার বিচারের প্রক্রিয়াটা ত্বরান্বিত করার ব্যবস্থা না হয়, এরকম যদি কোনো অঙ্গীকার থাকতো আমরা বলতে পারতাম যে এটি একটি একেবারেই বাস্তবসম্মত এবং দরকারি একটা অঙ্গীকার। সেরকম কিছু কিন্তু আমরা পাই না। এখানে যেগুলো বলা হয়েছে যে নারীর ক্ষমতায়ন করা হবে, রাজনীতিতে কি নারীর ক্ষমতায়ন মানে আমরা যে পর্যায়ে চাই সে পর্যায়ে হয়েছে কিনা। এই কিছুদিন আগেও আমরা বলছিলাম যে মানে 33% নারীকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, আমাদের যে আরপিওটা আছে সেইখানে এটা বলাই আছে। কিন্তু তারপরে নমিনেশনের অবস্থা আমরা দেখেছি যে বড় দুটি রাজনৈতিক দলে একটাতে 20 জন আর একটাতে 14 জন এবং সব মিলিয়ে 68 জন দাঁড়িয়েছে। আমার অবাক লাগে মাঝে মাঝে যে এটাকেই আমরা বলছি যে অনেক নারী নির্বাচনে এসছে, অনেক নারী ক্ষমতায়ন হয়েছে। আমি আবারও ফিরবো আপনার কাছে, ক্ষমতায়ন শব্দটি নিয়ে আমরা একটু আলোচনা করব যে আসলে ক্ষমতায়নের পজিটিভ এবং নেগেটিভ ব্যাপারটা, এবং আসলে কেউ নির্বাচন করে পাশ করলেই আসলে ক্ষমতায়িত হয়ে যায় কিনা সেই বিষয়টাও বোধহয় আমাদের একটু কথা বলা দরকার। হেলেন জেরিন খান, আপনি যদি আমাকে বলেন আপনাদের যে ইশতেহার বিএনপির, সেখানে একটা লাইন আমি দেখছি যে নারী নির্যাতন, যৌতুক প্রথা, অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ, নারী ও শিশু পাচার রোধে কঠোর কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী এবং শিশু, নারী থেকে মানে শিশু থেকে নারীকে এখন পর্যন্ত আপনার দল আলাদা করতে পারেনি, এটি একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কঠোর কার্যকর আইনি ব্যবস্থা, মানে কঠোর আইন তো আছেই, সেটা তো আসলে কার্যকর হয় না, এটা একটা ব্যাপার। আর দীর্ঘ অনেক দশক ধরে নারী নেত্রীরা আন্দোলন করেছেন এবং আপনাদের মতো যারা তৃণমূলের নেত্রী আছেন, যারা আপনারা অনেক ধরনের প্রতিবন্ধকতা পার হয়ে রাজনীতি করেন, সরাসরি নির্বাচনের একটা দাবি আপনাদের আছে। এবারও কিন্তু আপনাদের দলের ইশতেহারে, এমনকি আওয়ামী লীগের ইশতেহারেও নেই সরাসরি নির্বাচন নিয়ে নারীর, এটা নিয়ে কোনো কথাবার্তাই নাই। এইটা আপনাদেরকে ঠিক হতাশ করে কিনা, বা আপনার দলের মনোভাবটা কি? আমি কালকে আওয়ামী লীগ একজন নেত্রীর সাথে কথা বলেছি এই অনুষ্ঠানে, আজকে আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আসলে নারীদের নিয়ে কথা বলা হলে আমি খুবই একদিকে খুব প্রাউড বোধ করি, গর্ববোধ করি, অন্যদিকে খুবই লজ্জা পাই। কারণ আমি দীর্ঘ 32 বছর যাবৎ রাজনীতি করি। আমার মূল উদ্দেশ্যই ছিল রাজনীতিতে আসা, একটাই ছিল যে আমি নারীদেরকে অনেক বেশি সচেতন করব, রাজনীতিতে নারীরা অনেক বেশি অ্যাক্টিভ হবে। এবং আমি মনে করি যে কোনো দেশের মূল মানে চালিকা শক্তি কারা থাকে, রাজনীতিবিদরা। সেখানে আমাদের দেশের 50% বলা হয় যে নারী, সেই নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে তো একটা দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেই কারণেই আমার এই ছাত্র রাজনীতি থেকে আসার মূল উদ্দেশ্য যে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা, এবং এর মূল নেতৃত্ব দিবে রাজনীতিবিদরা, মানে নারী রাজনীতিবিদ, কিন্তু সেখানে আমি খুবই মানে হোপলেস একেবারে বলা চলে সেটা। আপনি আর একটা হলো যে আপনি এটা আওয়ামী লীগে বলেন অথবা বিএনপিতে বলেন, এখন একটা জায়গায় একটু আমি মানে হোপফুল হয়েছি এই কারণে, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যেই ইশতেহারে যেটা বলা হয়েছে, এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী করা যায় তাহলে আমি 15% থেকে 10% নামিয়ে আসবে, কিন্তু সরাসরি নির্বাচনে 25% আগামীতে একেবারে বাধ্যতামূলক করা হবে। এই জায়গাটায় আমি একটু আশাবাদী হই যদি এটা কার্যকরী হয়। কিন্তু এই জায়গায় অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, আমি বাস্তব মানে প্র্যাকটিক্যাল এগুলো ফেস করেছি, সেই কারণে আমি বলতে চাই এইটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্রথমে আমাদের কতগুলো কর্মসূচি হাতে নিতে হবে। আমার প্রথম কথা হলো যে এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এদেশের সর্ববৃহৎ দল হলো দুটি, একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে আওয়ামী লীগ। এই দুইটি দলের মধ্যে ঐক্যমত্যে আসতে হবে। আপনার এই দুই দল ঐক্যমত্যে না আসলে কখনোই নারীরা রাজনীতিতে বলেন কিংবা নারীর ক্ষমতায়ন বলেন, কারণ রাজনীতিতে যতদিন পর্যন্ত নারীরা নীতি নির্ধারণী পর্যায়ে না যাবে কিংবা ক্ষমতায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা যতই অন্য জায়গায় বলি না কেন সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। এই কারণে আমি বলি দুইটা দলে একমত হতে হবে, কারণ দুই দলই যদি সিদ্ধান্তে না আসে দেখা যাবে যে প্রত্যেকেই ক্ষমতার রাজনীতি করে এবং প্রত্যেকেই দুটি দলই চায় তারা ক্ষমতায় যেতে, এবং এই ক্ষমতায় যাবার কারণে আপনি জানেন বাংলাদেশের রাজনীতি মূলত দুই তিনটা বিষয় হলো এই মানে কন্ট্রোল করে। একটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মানি,
তারপর হলো মাসেল, তারপরে আপনাদের মিডিয়া, আমি যেটা বলি ম্যানিপুলেশন, এই 4টা জিনিস হলো রাজনীতিকে ডমিনেট করে কিংবা কন্ট্রোল করে। এই 4টা জিনিস বিশেষ করে মানি এবং মাসেল, এই দুইটা যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে একেবারে চিরতরে বিদায় দেওয়া না যাবে ততদিন নারীদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। যদিও এখন নারীরা অনেক ক্ষেত্রে আমি মনে করি অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী, কিন্তু মাসেলের কাছে যেমন ধরেন এবারই আমি আমার ব্যক্তিগতভাবে বলি, এবার আমি বুঝতেই পেরেছিলাম যে এই রাজনীতিতে চরম সহিংসতা সৃষ্টি হবে, কারণ একটা ফ্রি ফেয়ার ইলেকশন না হলে সেখানে কখনোই নারীরা সঠিকভাবে মানে প্রতিটা ডোর টু ডোর যাওয়া মানে ঝামেলা হয়ে যায়, সেটাই কিন্তু হয়েছে না। কিন্তু আমি আপনাকে যদি একটু, যেহেতু রাজনীতির দিকে চলে যাচ্ছে, আমি নারীর ইশতেহার নিয়ে যেহেতু কথা বলছি, একটা বিষয়কে ধরিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মতো যারা একদম তৃণমূলে কাজ করা নেত্রী, তাদেরকে তো দলগুলো নমিনেশনই দেয় না। আমি তো আগেই বলেছি আমি খুবই হোপলেস, কারণ দেয় না কেন জানেন? এই যে মানি এবং মাসেল, এই মাসেলের কাছে রাজনীতিবিদরা তো, আপনি এই জন্য ফ্রি ফেয়ার ইলেকশন প্রথমত দরকার, দ্বিতীয়ত দলগুলোর ঐক্যমতে আসা দরকার। ঐক্যমতে আসতে হবে এই কারণে যে ওই দল থেকেও যদি 25% না দেয়, আবার এই দল থেকে 20, এবং কিছু কিছু ক্ষেত্রে জানেন কি হয়, নারীদেরকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়। একটা হলো যে আমাদের মতো যারা আছে, আমরা যদি চাই তাহলে নেগেটিভ সিট হয়তো দিয়ে দেয়, নেগেটিভ সিটে যদি দেয়, ধরেন কিছু আমার দলের কিছু জায়গা আছে যেমন ফেনী বলেন কিংবা বগুড়া বলেন, ইভেন ঢাকা বলেন, এইসব জায়গায় যদি নারীদের, দক্ষ নারীদের দেওয়া হয় তারা কিন্তু জিতে আসবে। কিন্তু যদি ধরেন আমাদেরকে গোপালগঞ্জ দেওয়া হয় তাহলে তো ওই জায়গায় থেকে জেতা সম্ভব। ঠিক একইভাবে আওয়ামী লীগের ধরেন গোপালগঞ্জে বলেন কিংবা ঢাকা বলেন, এইসব জায়গায় যদি দেওয়া হয় তাহলে আমাদের মতো পলিটিক্যাল দলের যারা আছে তারা কিন্তু দিয়ে দেয়, তাহলে তো পরবর্তীতে হয় কি, বলবে কি যে আরে তোমাদের নমিনেশন দিয়েছিলাম তোমরা পারো না। আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে আসলে আপনাদের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ আছে সেটিও আপনি বলছেন, আমরা শুনবো। একটা বিরতিতে সময় পৌঁছে গেছি আমরা। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, কথা বলছি আজ রাজনৈতিক ইশতেহারে নারীর অবস্থান নিয়ে। শাহনাজ মুন্নি এবং হেলেন জেরিন খান সাথে আছেন, সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। বিরতির পর আবার স্বাগত। অন্য পক্ষে কথা বলছি আজ নির্বাচন ইশতেহারে নারীর অবস্থান নিয়ে। সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং লেখক সাংবাদিক শাহনাজ মুন্নি। শাহনাজ মুন্নি, আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতায়ন ব্যাপারটা আসলে কি। আমরা প্রত্যেকটা ইশতেহারে যা দেখছি, যে বিষয়গুলো আছে এগুলো আসলে নারীর ক্ষমতায়নের জন্য চলমান প্রক্রিয়া আছে। ডে কেয়ার সেন্টার করা হবে, উদ্যোক্তা তৈরি করা হবে, শিক্ষার হার বাড়ানো হবে, ইত্যাদি ইত্যাদি। ক্ষমতায়িত তো নারীরা হচ্ছে এবং হবেও হয়তো, যদি এই প্রক্রিয়াটা চলমান থাকে। তাতে কি আসলে সমস্যার সমাধান হয় রাজনৈতিক ক্ষেত্রে? যদি আমি বলি, মানে আমি বারবার হেলেন জেরিন খানের উদাহরণ সামনে টানতে চাই, যে যারা একদম তৃণমূল থেকে রাজনীতি করেন তাদেরকে দলগুলো এখনো পর্যন্ত কোনো মূল্যায়নই করে না। রাজনৈতিক দলগুলো যদি এইরকম প্যাট্রিয়ার্কাল দৃষ্টিভঙ্গি হয়, তাহলে কিভাবে নারী আসলে সত্যিকারের ক্ষমতায়নটা হবে? ভালোই বলেছেন যে আমরা যদি আবার দেখি যে বাংলাদেশে, মানে ইন্টারন্যাশনালি বাংলাদেশের একটা সুনাম কিন্তু আছে যে দেশে নারীর অনেক ক্ষমতায়ন হয়েছে, শিক্ষা ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্যটা অনেক কমেছে। এমনকি কিছুদিন আগে বোধহয় একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলল যে 4টা ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন খুব বেশি, তার মধ্যে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গটা। এখন এক অর্থে ক্ষমতায়নের কথা যদি বলেন, কিছু কিছু ক্ষেত্রে খুব কমন কিছু জায়গা আছে যেসব জায়গায় আমরা দেখি নারীরা বসে আছে, সো ধরেই নেওয়া হয় যে বাংলাদেশে অনেক নারীর উন্নয়নের ব্যাপারটা ঘটে গেছে। কিন্তু ক্ষমতায়নের মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে একটা নিজের মতামত এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাতে নারী যখন তার প্রকাশ্যে তার মতামতটা দিতে পারবে, যখন সে যেটি মনে করে তার জন্য ভালো সেই সিদ্ধান্তটা নিতে পারবে, তখন আমরা বলি প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়নটা হলো। কিন্তু আমাদের দেশে আসলে সেই জায়গাটা হয়েছে কিনা, এটাই একটা প্রশ্ন। এই যে আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর কাঠামোটাই তো একটা পুরুষতান্ত্রিক কাঠামো, এবং সেই কাঠামোর মধ্যে নারীরা স্ট্রাগল করে, লড়াই করে, যুদ্ধ করে ঢুকেছে। নারী যখন ঢুকে পড়েছে তখন তারা দেখছে যে না, নারীর জন্য আসনটা ছাড়তে হবে। আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে তারা বলছেন যে নারীদেরকে তো আমরা মনোনয়ন দিচ্ছি, বেশিরভাগ নারীরা যখন যারা পাচ্ছে, এবারেও পেলেন, তারা অনেকেই স্বামীর জায়গায় স্ত্রী হিসেবে পেয়েছেন, বা কারো কন্যা পেয়েছেন। হ্যাঁ, কারো কন্যা, কারো স্ত্রী, কারো বোনও হতে পারে। সেই পরিচয়গুলো আগে চলে আসছে, এসে তারপরে পেয়েছে। এখন একজন স্ত্রী
তিনি তার স্বামীর মতামতের বাইরে যেয়ে তার স্বাধীন মতামত প্রকাশ করার ক্ষমতা রাখেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। তিনি যখনই দাঁড়াবেন তাকে তো স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তার আছে কিনা। সেটি যদি না থাকে তাহলে তো সেটি প্রকৃতপক্ষে ক্ষমতায়ন হলো না। আমাদের বলি আমরা 50% ভোটার হচ্ছি নারী, কিন্তু যে নারীরা ভোট দেয় সেই নারীরা আসলে তাদের কতখানি ঘটায়, যে কারণে কিন্তু নারী প্রসঙ্গটি সবখানেই অবহেলিত। মনেই করা হয় নারী হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একজন নাগরিক, যার নিজের সেটাই দেখছি, কারণ তাদের জন্য আলাদা করে কয়েকটা লাইন লিখে দিলাম, বাস আমার দায়িত্ব শেষ। সেটা আমি বাস্তবায়ন করলাম কি করলাম না, অথবা আদৌ করব কি করব না, এটা নিয়ে আমার কোনো মাথা। আমি একটা জিনিস একটু ধরিয়ে দিই শাহনাজ, মনে যে আমরা গত 10 বছরে নারীর অবস্থান অনেক একটু মানে আলাদা হয়েছে। আপনি সব ক্ষেত্রে ক্ষমতায়নের ক্ষেত্রে আপনি বলেন ডিসি এসপি প্রচুর নারী আছে, এগুলো আমরা মানে গর্বের সাথে বলি। আবার একই সাথে একেবারে একাডেমিক্যাল নারীবাদ নিয়েও অনেক কাজ হয়েছে। আবার একই সাথে ধর্ষণ, খুন, নিপীড়ন এগুলো হয়েছে। তো নারী ইস্যুটা তো আসলে গুরুত্বের সাথে সেক্ষেত্রে মানে অন্তত গত 10 বছরের আলোকে হলেও আসার কথা ছিল। সেটাও যখন আমরা ইশতেহারে দেখি না, তার মানে আসলেই নারীর অবস্থান কিছুই না রাজনৈতিক দলগুলোর কাছে। হ্যাঁ, এটা আপনি একভাবে বলতেই পারেন যে নারীকে আসলে তারা কতখানি মনে করে গুরুত্বপূর্ণ, সেটার একটা প্রতিফলন ইশতেহারগুলোতে পড়েছে। আমরা যদি মনে করি যে নারী একটি গুরুত্বপূর্ণ অংশ, তাহলে তো আমার আসলে অনেক বেশি বাস্তব ভিত্তিক আরো পদক্ষেপ নেওয়া উচিত। এবং এটা নিয়ে নারী নেত্রীরা, আমাদের যারা নারী আন্দোলন করেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বলছেন। তারা এই ইশতেহার প্রণয়নের আগে তারা সংবাদ সম্মেলন করেছেন, তারা সেমিনার করেছেন, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে চেয়েছেন যে নারীর কোন ইস্যুগুলো অ্যাড্রেস করা দরকার, কোনটা করতে হবে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম যখন ইশতেহার প্রণয়ন হয়ে গেল, তখন কিন্তু সেখানে আর তাদের সেই দাবি দেওয়ার কোনো প্রতিফলন নাই। একইভাবে হেলেন জেরিন খান, আপনার কাছে আবারও আমি জিজ্ঞাসা করতে চাই যে কিছু কিছু বিষয় আপনাদের দল থেকে একেবারে, শুধু আপনাদের দল থেকে না, বড় দুটি দল থেকে এড়িয়ে যাওয়া হয়েছে। যেমন যৌন নিপীড়ন শব্দটাই কোথাও সেইভাবে আসেনি। ঐক্যফ্রন্টেরটাতে আছে যে শারীরিক যৌন হয়রানি যে কোনো মানে এই ধরনের যে কোনো ঘটনায় একদম মানে জিরো টলারেন্স দেখানো হবে। আপনার দলের সাথে জামায়াত আছে, আবার যদি বলি যে সব দলের সাথে আসলে ধর্মভিত্তিক কিছু দলের যুক্ততা আছে। এই বিষয়গুলো নারীকে মানে কতখানি প্রতিবন্ধকতার মুখে ফেলে এই 2018 সালে শেষ প্রান্তে এসে যদি আমরা বলি? দেখুন, জামাত কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দল পরে আসুক, কিন্তু এই যে আমরা যে প্রগতিশীল দলগুলোর কথা যদি বলি, তারাই বা কি করছে? তাদেরই চিন্তা চেতনার পরিবর্তন কোথায় হচ্ছে? আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক একটা জরিপ এসছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। হ্যাঁ, দেখেন, পারিবারিক ভাবে কিংবা সামাজিক ভাবে আমাদের দেশের মানুষের কিন্তু চিন্তা চেতনা চেঞ্জ হয়েছে। আপনি আগে যেমন দেখা যেত শুধু পুরো ছেলেটাকেই লেখাপড়া শেখাতো, মেয়েদেরকে তাড়াতাড়ি করে বিয়ে, কিন্তু এখন কিন্তু সবার চিন্তা চেতনা চেঞ্জ হয়েছে। না, ছেলের সাথে মেয়েকেও আমার শিক্ষিত করতে হবে, এবং অনেক ক্ষেত্রে ছেলের চাইতে মেয়েকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং মেয়ে কিন্তু পরবর্তীতে, এখন আমি অনেকের মুখেই শুনি, আরে ছেলের চাইতে আমার মেয়ে ভালো, কারণ মেয়ে, আমি যখন বৃদ্ধ হব মেয়েই আমার টেক কেয়ার করে, ছেলে করে না। এই চেতনা কিন্তু আজকাল পরিবারের মধ্যগুলো চলে এসছে, এবং সমানভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে। ইভেন আপনি যদি ভোটারদের কাছে যান, আমি নারী ভোটারদের এরকে অনেক ক্ষেত্রে দেখি তারা সঠিকভাবে কিন্তু মানে আপনি যদি কোন দেখা যায় যে বিভিন্ন সময় পুরুষরা টাকা যে ক্যান্ডিডেট তার কাছ থেকে টাকা নিচ্ছে, এবং ওয়াইফকে কিংবা মেয়েকে ডমিনেট করছে যে তুমি ওই প্রার্থীকে ভোট দিবা। কিন্তু নারী যদি ঠিকভাবে যে ভোটটা প্রয়োগ করতে পারে, সে কিন্তু তার নিজের মতো। যে কারণে আমরা কিন্তু দেখি যে ভোটের সময় নারী ভোটারদের মানে যাদের নারী ভোটাররা যাদেরকে বেশি ভোট দেয় তারাই কিন্তু মানে জেতার ক্ষেত্রে প্রভাবিত হয়। সেই কারণে আমি বলবো যে আমাদের এখন এই যে দলগুলা, বিশেষ করে বড় দুটি দলের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। এখানে পুরুষতান্ত্রিক সমাজ মানে কি বলবো, পুরুষতান্ত্রিক মানে চিন্তা চেতনা এটা এখন পর্যন্ত, যদিও আমরা মানে যেটা আন্তর্জাতিক যে জরিপে সেখানে এসে নারীর ক্ষমতায়ন কি কারণে এসছে, যে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি আমাদের দলের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী, এবং এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিও নারী, স্পিকার নারী, বিরোধী, এইগুলা মানে ধরেন কিছু কিছু এগুলা সামনে দিয়ে সমস্ত নারীদেরকে
মানে বঞ্চিত করা হচ্ছে। তো এই যে এই সব কারণে আন্তর্জাতিকভাবে বলা হয় যে নারীর ক্ষমতায়ন হয়েছে, কিন্তু সামগ্রিক অর্থে যদি আমরা বলি তাহলে নারীর কিন্তু খুব বেশি হয় না। আর যেটা আপনি বললেন যে আপনার নারী ধর্ষণ, নারী নির্যাতন, এগুলা এই সব জায়গাতে আমি যেটা বলবো যে আপনার যদি গণতান্ত্রিক প্রক্রিয়া মানে বিরাজমান থাকে, তাহলে আপনি এই যে যদিও বলা হয় বাংলাদেশে একদিনের গণতন্ত্র হয়, এই একদিনের গণতন্ত্র মুখোমুখি করতে গিয়ে তার 5 বছরের হিসাব কিন্তু দিতে হয়। তাকে এই 5 বছরে সে কি কি করেছে সে তার প্রত্যেকটা হিসাব দিতে হয়। এই কারণে আমরা বলি যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া দরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে এই যে ক্যান্ডিডেট যারা হবে তারা কিন্তু জবাবদিহিতার মধ্যে আসে, এবং জবাবদিহিতার মধ্যে আসলেই তারা ওই এলাকায় তার কোন মেয়েটা নির্যাতিত হয়েছে সেটা কিন্তু হিসাব নিকাশ দিতে হয়। সেই কারণে আমি বলবো যে এই নারী নির্যাতন যদি কমাতে হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র মানে প্রতিষ্ঠা করতে হবে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের নারীরা অনেক বেশি আমি মনে করি স্বাধীন হবে। এবং বিরতির সময় পৌঁছে গেছে, বিরতি থেকে ফিরে আবারও নিশ্চয়ই কথা বলবো। একটা বিরতির থেকে আসি, অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। পক্ষে কথা বলছি আজ নির্বাচনী ইশতেহারে নারীর অবস্থান। বিএনপির সাবেক সংসদ সদস্য হেলেন জিরিন খান এবং লেখক সাংবাদিক শাহনাজ মুন্নী আছেন আমার সাথে। শাহনাজ মুন্নী, আমরা শেষ অংশে আছি। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটি হেলেন জিরিন খানও বলছেন যে অনেকেই হয়তো ক্ষমতায়িত হন এবং সেই ক্ষমতাটা দেখিয়ে বলা হয় যে ক্ষমতায়ন হয়েছে। একজন নারী যদি ক্ষমতায়িত হন তাহলেই যে তিনি অন্যদেরকে বুঝতে পারবেন তারও তো কোনো গ্যারান্টি নাই। মানে অনেক মানে আমরা বলি যে শাড়ি পরা অনেক পুরুষ মানুষও তো থাকে, মানে দৃষ্টিভঙ্গিটা একটা বড় কথা। মানে একজন ডিসির পদে একটা মহিলা বসলেই তিনি নারীর অবস্থান বুঝবেন তার তো কোনো কারণ নাই। তো এই বিষয়গুলো মানে আমি বলছি যে এই যে খুব সূক্ষ্ম বিষয়, এই বিষয়গুলোর কোনো প্রতিফলন কিন্তু কোনো ইশতেহারে নাই। ওই যে যেটি বললাম যে খুবই গদ বাঁধা কতগুলো লাইন। এইটা সূত্র ধরেই বলি যে নারী প্রার্থীরা নির্বাচন করছেন, নির্বাচন প্রসঙ্গ যেহেতু বলছি, তিনি কি আসলে নারী প্রার্থী হিসেবে করছেন বা পুরুষ প্রার্থী হিসেবে করছেন তা না, তিনি হচ্ছেন তার দলের একটা মুখপাত্র হিসেবে করছেন। এখানে কিন্তু নারী না পুরুষ সেটি আর বিবেচনায় আসে না। সুতরাং তাকে একটা নির্বাচনে জয়লাভ করে আসতে হয় তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে মানে পেছনে ফেলে, এবং প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রেও কিন্তু উনি নারী প্রতিদ্বন্দ্বী না পুরুষ প্রতিদ্বন্দ্বী সেটা কোনো বিষয় না। নারীর সঙ্গে করতে পারে, পুরুষ পুরুষের সাথে করতে পারে, নারী পুরুষের সঙ্গে করতে পারে, এবং সেখানে মুখ্য বিবেচনাটা থাকে যে তিনি তার দলের প্রতিনিধিত্ব করছেন। এখন দলগুলোতে যদি নারীর অবস্থানটার পরিবর্তন না হয়, তাকে যে নমিনেশনটা দেয়া হলো, আমরা মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বলছিলাম যে মনোনয়ন প্রক্রিয়ার ক্ষেত্রেও তো আমরা কিছু কিছু জিনিস বিবেচনার বাইরে দিতে পারি না। এই যে অর্থ বলেন, পেশি শক্তি বলেন, এই জিনিসগুলো খুব বেশি থাকে। একটা নারী যখন ইয়েতে আসে, ভোট দিতে আসে, সেক্ষেত্রেও তার একটা নিরাপত্তার বিষয়টি সবার আগে ভাবতে হয়। যেখানে সহিংসতা থাকে সেখানে নারী স্বাভাবিকভাবে পিছিয়ে যায়। সুতরাং সামগ্রিকভাবে সমাজের যদি উন্নয়ন না হয় বা সমাজটা যদি না পাল্টায়, তাহলে সেখানে একক নারী আসলে কোনো পরিবর্তন আনতে পারে না। তাকে ঘিরে থাকে পুরুষতন্ত্র, তার চারপাশে থাকে পুরুষতন্ত্র। সেখানে যদিও বা তার মধ্যে নারীর প্রতি একটা সফট কর্নার থাকে, কিন্তু সেইটুকু দিয়ে তিনি যে খুব বড় পরিবর্তন আনতে পারবেন সেটা তো আমরা দেখি না, কারণ ওটা আসলে সম্ভব হয় না। তাকে তার বেষ্টনীটা ভাঙতে হবে। এই যে বড় দুটো দল আসলে যৌন হয়রানি অথবা নিপীড়ন, সংরক্ষিত আসন, বিয়ের বয়স ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বললো না ইশতেহারে, এটা আসলে কি খুব হতাশাজনক নয়? মানে এই 2018 সালে এসে আরেকটা সরকার আমরা পাবো আর কয়েকদিন পরে, মানে এটা তো খুবই হতাশাজনক যে যেই বিষয়গুলো নিয়ে বছরের পর বছর ধরে নারী নেত্রীরা কাজ করেছেন, পলিটিক্যাল লিডাররা কাজ করেছেন, গণমাধ্যম কাজ করেছে, তো সেই বিষয়গুলোর কোনো প্রতিফলনই নাই। তা এটা হতাশাজনক মনে হয় না আপনার কাছে? অবশ্যই তো হতাশাজনক মনে হচ্ছে। এটির একটি প্রতিফলন অবশ্যই থাকা উচিত ছিল। বিশেষ করে আসলে হয়েছে কি, আপনাকে বলি, নির্বাচনী ইশতেহার পরিণত হয়েছে একটা এমন কিছুতে যেটি আসলে না মানার জন্যই করা হয়, বা যেটি আসলে বাস্তবায়ন করা হবে না বলেই করা হয়। মানে আমরাই কি করি, ধরেন আমরা এই যে নির্বাচন সামনে এসছে, এই যে আলোচনাটা করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে, সেটি একটি
খবর হয়েছে, খবরের আইটেম হয়েছে, তারপরে বিশ্লেষণও হলো কিছুদিন হয়েছে কিছুদিন, তারপরে কি আমরা ভুলে যাব না এটা? নাকি আমরা যদি এখন রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করতে থাকি যে আপনি যে ইশতেহারে বলেছেন সেটি কতখানি বাস্তবায়ন করা হলো, কিংবা আগামী যে নির্বাচনটা আসবে তখন কি আমরা এখানেই যেগুলো বলা হয়েছে তার কয় শতাংশ এটা ধরে ধরে যদি আমরা প্রশ্ন করতে পারি যে আপনি এখানে বলেছেন এই করবেন, তার কত শতাংশ আসলে বাস্তবায়ন করা হয়েছে? তো এই জায়গাটা তৈরি করতে হবে শুধু সাংবাদিক না, জনগণকেও, কারণ জনগণ তো আসল জনগণকে দেখেই বলা হয় যে তাদের জন্যই আমরা এটা করেছি। তো জনগণকেও প্রশ্ন করতে হবে এবং তার পরিবেশও তৈরি করতে হবে। একই প্রশ্ন আপনার কাছে হেলেন জেরিন খান, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে কতটা হতাশাজনক বলে মনে হয় এই বিষয়গুলো এতদিন ধরে কাজ করার পরেও নারীর অবস্থানগুলো যখন ইশতেহারগুলোতে এই অবস্থায় আসে তখন এটা কতখানি হতাশার জন্ম? দেখুন, হতাশা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে তো হবে না। হতাশা তো অবশ্যই কাজ করে যখন আমরা দেখি যে পলিটিক্যাল মেয়ে কাউকে নমিনেশন দেওয়া হচ্ছে না দুই দলের এসে। তো এবং এমন দেখা যাচ্ছে যে যেটা বলা হয় মানি মাসেল, এগুলা কিছু কিছু জায়গায় হ্যাঁ এগুলা প্রতিবন্ধকতা, কিন্তু এমন রাজনীতিবিদও আছে, মানে নারী নেতৃত্ব আছে যারা এইগুলাও মোকাবেলা করতে পারে। শুনেন, এই যে যতই আপনি মানে মাস্তান বলেন কিংবা অর্থেরই বলেন, একটা সৎ লোকের কাছে কিন্তু যতই অসৎ লোক হোক সে যে মাথা নত করে, কিংবা যতই অস্ত্রধারী হোক না কেন একজন সৎ লোকের কাছে সেও গিয়ে মাথা নত করে। তো একজন রাজনীতিতে যে সমস্ত নারীরা আছে কিংবা অন্যান্য জায়গাও বলাই হয় নারীরা হচ্ছে সততার প্রতীক। সেটা আপনি যে কোনো প্রতিষ্ঠান, প্রশাসন বলেন কিংবা আপনাদের মিডিয়াতে বলেন কিংবা রাজনীতিতে বলেন, নারীরা পুরুষদের চাইতে অনেক বেশি সৎ। তো সেই সৎ নারীকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে আমি মনে করি ওই মানি মাসেল এগুলো সে তোয়াক্কা না করেই সামনের দিকে। কিন্তু এই সাহসটুকু এই রাজনৈতিক দলগুলো নিতে হবে এবং রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত আমি একটা জায়গায় বলবো যে যদি বিশেষ করে যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততদিন পর্যন্ত নারীরা যতটুকু এগিয়েছে আমি মনে করি ওনাদের দুইজনের অবদান। ওনারা দুজনই, বিশেষ করে আমি আমার দলের নেত্রীকে দেখেছি, উনি সবসময় মানে যে কোনো ধরেন কমিটি, এই যে আরো বেশি হতাশাজনক কি ধরেন আমাদের দলের কমিটির দিকে যদি তাকান সেখানে 13% হলো 13% হলো নারী, আর আওয়ামী লীগের হলো 14% নারী। এই দুই দলের অবস্থা, পার্লামেন্টে মাত্র 7%। কি মানে কি দুঃখজনক। এইটাও হয়েছে এই দুই নেত্রীর কারণে। কারণ আমার নেত্রীকে আমি দেখেছি যখনই কমিটি দিতে গিয়েছে উনি কিন্তু খুঁজে খুঁজে নারীদেরকে আসছে। এই কারণে আমি বলবো যে যেখানে আপনার সেটা মিডিয়াতে বলেন, সেটা আমরা রাজনীতিতে বলেন কিংবা সামাজিকভাবে যে সমস্ত নারী নেতৃত্ব আছে প্রত্যেকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, এক হওয়া দরকার। অনেক ধন্যবাদ। এই এক হওয়ার কারণ কি প্রত্যেকটা জায়গায় যেন নারীর ওই যে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে যে বলা হয়েছে 25% আগামীতে 2020 সাল নাগাদ, 2020 সালে তার নির্বাচন হচ্ছে না, পরবর্তী যে নির্বাচনে হবে এটার জন্য আমরা বাস্তবায়ন। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা মনে হয় যে এই যে যেটি বলছিলেন শাহনাজ মুন্নী, যে আমরা কি ধরে ধরে প্রশ্ন করি কিনা, আমরা যদি সবাই মিলে মাথায় রাখি যে এই বিষয়গুলো আমাদের আলোচনায় আবারও আনতে হবে এবং আসলে ইশতেহারে যতটুকু যা আছে সেটুকু হয় কিনা সেটুকু যেন অন্তত আমরা প্রশ্ন করতে পারি, সেই অবস্থাটা যেন আমাদের সবারই মনে থাকে, মাথায় থাকে। আপনাদের দুজনকে ধন্যবাদ অন্য পক্ষকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। আগামী শুক্রবার আবার অন্য পক্ষ নিয়ে ফিরবো। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।